তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো তারা আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আচ্ছা, কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, দেন আমরা স্টার্ট করতে পারবো। সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। একজনে ব্লার কে বললো? আমার তো মনে হচ্ছে না ব্লার, আমার এখানে সামনের ফোনে ঠিকই সব কিছু দেখা যাচ্ছে। আর সবাইকে মাস্ট বি অ্যাটেন্ডেন্স দিতে হবে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এরপর আমরা স্টার্ট করতেছি। সবাই মাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে, সবাই মাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আমরা লেট না করে শুরু করে দিই। প্রথমত আসো আমরা লাস্ট ক্লাসে বায়োট-স্যাভার্টের যে সূত্র, ওই সূত্র দিয়ে আমরা জানি বায়োট-স্যাভার্টের সূত্রে দুইটা অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে লম্বা সোজা তারের জন্য, আর একটা হচ্ছে আমাদের একটা তারকে বৃত্তাকারে যদি আমি পেঁচাই তাহলে ওই বৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত সেটা বের করা যাবে। আর আমরা সবচেয়ে বেশি কথা বলছি যেটা নিয়ে, সেটা হচ্ছে একটা লম্বা সোজা তার থাকলে তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত। এবং আমরা এটাও করছিলাম যদি তার একটা না থেকে দুইটা তার যদি এরকম প্যারালালি থাকে, আবার বলতে এই শর্ত কি, এ তার দুইটা সমান্তরালে থাকতে হবে, সমান্তরাল। যদি দুইটা তার সমান্তরালে থাকে তাহলে আমার কি হবে তার সিচুয়েশন আমরা বলছিলাম যে আমাদের প্রথম কথা হচ্ছে দুইটা তার সমান্তরালে আছে, এখানেও দুইটা তার সমান্তরালে আছে। এরপর আমরা এটা একটু মুছে ফেলি। আমাদের একইভাবে আমরা বলবো এখানেও দুইটা তার সমান্তরালে আছে, এখানেও আমাদের দুইটা তার সমান্তরালে আছে। টোটাল আমি 4 ধরনের সিচুয়েশন পড়ছিলাম। এখানে আমরা বলবো তার দ্বয় পরস্পর সমান্তরাল, তার দ্বয় পরস্পর সমান্তরাল, সমান্তরাল না থাকলে হবে না। এবার হচ্ছে আমার এখানে যে তার দুইটা আছে, এই তার দুইটা খালি সমান্তরাল হইলে হবে না, তার দুইটার মধ্যে দিয়ে আবার তড়িৎ পরিবহন করতে হবে। কারণ তার যদি তড়িৎ পরিবহন না করে সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। ওই কারণে আমি লিখব তড়িৎবাহী তারদ্বয়, তড়িৎবাহী, কারণ তড়িৎ বহন করলে না হবে না, তড়িৎবাহী তারদ্বয় পরস্পর সমান্তরাল। এখন আমার কথা হচ্ছে যখন আমি তোমাকে বললাম তড়িৎবাহী তার, তখন আবার এখানে দুই ধরনের সিচুয়েশন আসবে। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে দুইটা তারের প্রবাহ একই দিকে হইতে পারে, দুইটা তারের প্রবাহ ভিন্ন দিকে হইতে পারে। আবার এই দুইটা সিচুয়েশন আবার এরকম, তাহলে আমরা এখানে বলতে পারি এই সিচুয়েশন কি, প্রবাহ একই দিকে। তাহলে আমরা ডান দিকে নাম দিই, এদিকে আমাদের জায়গা কম, এদিকে নাম দিই। এই সিচুয়েশনের নাম হচ্ছে প্রবাহ একই দিকে, প্রবাহ একই দিকে বলতে কি মিন করতেছি, তাহলে একটা সিচুয়েশন হতে পারে প্রবাহ একই দিকে, আরেকটা সিচুয়েশন হতে পারে প্রবাহ বিপরীত দিকে, এখন
এই প্রবাহ একই দিকের যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনটা আবার দুইভাবে হইতে পারে। তাহলে ওই দুইটা ভাবে কি আমরা চারটা ভাগে ভাগ করে ফেললাম। ওই দুইটা সিচুয়েশন কি এমন হইতে পারে দুইটা তারের প্রবাহ উপরের দিকে অথবা দুইটা তারের প্রবাহ নিচের দিকে। খেয়াল করে দেখো দুইটা তারের প্রবাহ উপরের দিকে দ্যাট মিনস তারা কিন্তু একই দিকে, দুইটা তারের প্রবাহ নিচের দিকে দ্যাট মিনস তারাও একই দিকে। তাহলে আমাদের সিচুয়েশন এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। এবার যদি বিপরীত বলি তাহলে প্রথম তারের প্রবাহ উপরের দিকে দ্বিতীয় তারের প্রবাহ নিচের দিকে। আবার হইতে পারে প্রথম তারের প্রবাহ নিচের দিকে দ্বিতীয় তারের প্রবাহ উপরের দিকে। এই চার ধরনের সিচুয়েশন আমাদের হইতে পারে। আমরা এখান থেকে দুইটা করে দিয়েছিলাম, বাকি দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলি। সংক্ষিপ্তভাবে যদি তোমাদেরকে বলি, সংক্ষিপ্তভাবে বলার কারণ আছে, কারণ গতদিন আমরা যতটুকু পড়াইছিলাম তার থেকে ভিন্নভাবে কীভাবে ম্যাথ আসতে পারে সেটাও আমরা দেখাবো। তো একটু খেয়াল করো, আজকে আমি দূরত্বগুলো দিব না। গতদিন যেরকম দূরত্ব দিয়েছিলাম আজকে আমি আর দূরত্ব দিব না। তাহলে আমি প্রথমে আসি, এটা হচ্ছে আমার কেস 1, এটা হচ্ছে আমার কেস 1, এটা হচ্ছে আমার কেস 2, দিস ইজ আওয়ার কেস 3 অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট কেস 4। তো এই চার ধরনের কেস থাকতে পারে। চারটা কেস, এই চারটা কেস আমরা কিভাবে সলভ করব সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো। আমাদের প্রথমত আসে আমি ফার্স্ট কেস, 1 নম্বর কেসে কি হচ্ছে, আমাদের প্রবাহগুলোর আমি নাম দিয়ে দিই। প্রথম তারের প্রবাহকে নাম দিলাম I1, দ্বিতীয় তারের প্রবাহকে নাম দিচ্ছি I2। প্রথম তারের প্রবাহ I1, দ্বিতীয় তারের প্রবাহ I2, সব ক্ষেত্রে আমি সেম নাম দিলাম। প্রবাহ তো পরীক্ষায় প্রবাহের একটা মান দেওয়া থাকবে, তুমি সেই মানটা দিবা। আমি I1 দিলাম, I2 দিলাম। এবার প্রথম তারের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, মানে কোনো একটা বিন্দু বললো মনে করে এখানে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রথম তারও সৃষ্টি করে দ্বিতীয় তারও সৃষ্টি করে। যে কোনো পয়েন্টে প্রথম তার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে তার নাম হচ্ছে B1, দ্বিতীয় তার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে তার নাম হচ্ছে B2। প্রথম তার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে তার নাম B1, দ্বিতীয় তার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে তার নাম আমি ধরে নিলাম B2। তাহলে প্রথম তার B1, দ্বিতীয় তার B2, প্রথম তার B1, দ্বিতীয় তার B2। এবার আমরা বলতে পারি আমার 3 ধরনের সিচুয়েশন আছে। আমাদের একটা কেস, তাহলে টোটাল কেস হলো কয়টা? 4টা। এই 4টা কেসের মধ্যে আবার প্রত্যেকটা কেসে 3 ধরনের পজিশন আছে। পজিশনগুলো কি কি? এমন হইতে পারে পজিশনটা হচ্ছে দুইটা তারের মাঝামাঝি ভিতরে কোথাও কোনো পজিশন হলে একরকম, তারের ডান পাশে হলে পজিশন আর একরকম, বাম হলে পজিশন আর একরকম। এখানেও ঠিক সেম কেস, বামে হলে একরকম, ভিতরে কোথাও হলে একরকম, ডানে আরেক রকম। এখানেও ঠিক 3 ধরনের কেস, এখানেও ঠিক 3 ধরনের কেস। তাহলে টোটাল আমরা বের করব কয়টা? প্রত্যেকটার মধ্যে 3টা করে, 4টার মধ্যে 3 4 12টা আমরা বের করব। তবে আমরা 12টা 12 নিয়মে পড়বো না, আমরা 12টা পড়বো এক নিয়মে। আমি আবার রিপিট করতেছি, 12টা আমরা এক নিয়মে পড়বো। সেটা তোমরা অলরেডি গত ক্লাসে দেখছো। অনেকে ভাবতেছো কেন আমি রিপিট করতেছি, তোমরা তো পারলেও আমার রিপিট করা লাগবে। তাহলে আসো, পারলে জিনিসটা আবার রিভিউ। তাহলে খেয়াল করো, আমি আজকে আর ক্যালকুলেশন করবো না, আজকে শুধুমাত্র কোথায় যোগ কোথায় বিয়োগ সেটা দেখাবো, কারণ আমার পরবর্তী সেটা কাজে লাগবে। এখন আসি, আমরা জানি কোনো একটা তার যদি আমি আঁকি, ফর এক্সাম্পল আমরা এখানে একটা তার আঁকলাম, তার যদি আমি উপরের দিকে প্রবাহ হইতে পারে, নিচের দিকে প্রবাহ হইতে পারে। আমরা বলছিলাম তারের প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিলে বাকি আঙ্গুলগুলো আমাদের কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে যদি উপরের দিকে হয় এদিকে ঢুকে এদিকে বের হয়, আর আমরা জানি ঢুকলে ক্রস, বের হলে হচ্ছে আমাদের ডট। আর যখন তড়িৎ প্রবাহ নিচের দিকে তখন এদিকে ঢুকে এদিক দিয়ে বের হয়। এই তার এইদিকে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে, দ্যাট মিনস আমরা বলতে পারি এদিক দিয়ে ঢুকতেছে ক্রস, বের হচ্ছে ডট। তাহলে আমরা এখান থেকে দুইটা কেস দেখতেছি। যদি কখনো তোমার এরকম হয়, তোমরা এই যে এখানে যে জিনিসটা বলতে পারবে, দেখো এই ডান চোখ টিপ মারতেছে, বাম চোখ টিপ মারতেছে, তোমরা এটা মানুষের সাথে চিন্তা করতে পারো। মনুষ্য, একজন ভদ্র আর একজন হচ্ছে অভদ্র। তাহলে আসো, আমার কথা হচ্ছে এই তারের মধ্যে এই চিহ্নগুলো আমরা দিয়ে দিব। এখন আসো ঠিক সেম চিহ্নগুলো দিয়ে দিই। তাহলে উপরের দিকে প্রবাহ মানে হচ্ছে ডান দিকে ক্রস, বাম দিকে ডট। তাহলে আমি সবগুলো উপর দিয়ে দিই। তাহলে উপরের দিকে প্রবাহ, ডানে ক্রস, বামে ডট। উপরের দিকে প্রবাহ, ডানে ক্রস, বামে ডট। উপরের দিকে প্রবাহ, ডানে ক্রস, বামে ডট। আমি একসাথে করে দিচ্ছি আর কি। আর নিচের দিকে যে প্রবাহ, নিচের দিকে প্রবাহ মানে কি? নিচের দিকে প্রবাহ মানে হচ্ছে ডানে ডট, বামে ক্রস। তাহলে আমরা বলতে পারি ডানে ডট, বামে ক্রস, ডানে ডট, বামে ক্রস, ডানে ডট, বামে ক্রস, ডানে ডট, বামে ক্রস।
এবার আসো ভাইয়া আমাকে কয়েকটা লোকেশনে প্রশ্ন করবে, ভাইয়া আমার এই বিন্দুতে কত, এই বিন্দুতে কত, এই বিন্দুতে কত। তাহলে সিম্পল, আমাদের একবার সোজা সাপটা নিয়ম। কি নিয়ম ভাইয়া? এই বিন্দুটা প্রথম তারের কোন পাশে? প্রথম তারের বাম পাশে। যদি সে প্রথম তারের বাম পাশে হয়, প্রথম তারের বাম পাশে হচ্ছে ডট, এর মানে প্রথম তারের জন্য হচ্ছে ডট। আর এই পয়েন্টটাই দ্বিতীয় তারের বামে, দ্বিতীয় তারের বামে, দ্বিতীয় তারের বামে মানে দ্বিতীয় তারের বামে ডট, এটাও আমার ডট। তাহলে আমরা বলতে পারবো এই পয়েন্টের টোটাল চুম্বক ক্ষেত্র বি ইকুয়ালস হচ্ছে B1 প্লাস B2 যোগ করব। এই পয়েন্টে আসি, এই পয়েন্টটা হচ্ছে প্রথম যে তারটা আছে না, প্রথম তারের ডানে, প্রথম তারের ডানে হচ্ছে ক্রস, এটা হচ্ছে দ্বিতীয় তারের বামে মানে হচ্ছে কি ডট। যেহেতু আমাদের একটা ক্রস একটা ডট তারের বিপরীত দিকে, সেক্ষেত্রে বি ইকুয়ালস টু হবে B1 মাইনাস B2 অথবা B2 মাইনাস B1, যেটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আর যখন এই পজিশন আসবে, এই পজিশন প্রথম তারের ডানে মানে হচ্ছে ক্রস, দ্বিতীয় তারেরও ডানে মানে হচ্ছে ক্রস, তাহলে দুইটাই যেহেতু ক্রস যোগ করব, বি ইকুয়ালস টু B1 প্লাস B2। ওকে, এবার আসে আমার এখানে একসাথে আমরা রিপিটও হয়ে গেল, আমরা নতুন একটা কনসেপ্ট করাবো, সেই কনসেপ্টের জন্য আমার এগুলো লাগবে, একসাথে আমি বলে ফেলবো। তাহলে আসো এবার এভাবে যদি থাকে, এভাবে থাকলে এই পয়েন্টটা প্রথম তারের কোথায়? প্রথম তারের বামে, প্রথম তারের বামে হচ্ছে ক্রস, দ্বিতীয় তার এই দ্বিতীয় তারেরও বামে, দ্বিতীয় তারের বামে কি তাও ক্রস, যেহেতু দুইটাই ক্রস যোগ হবে, বি ইকুয়ালস টু B1 প্লাস B2। এবার এই পয়েন্টটা কোথায়? প্রথম তারের ডান দিকে ডট, দ্বিতীয় তারের বাম দিকে ক্রস, যেহেতু একটা ডট আর একটা ক্রস, এর মানে বি ইকুয়ালস আমরা বলতে পারবো B1 ডিফারেন্স B2 বা B1 মাইনাস B2। এবার যদি আমরা এই পয়েন্টটা বলি, এই পয়েন্টটা প্রথম তারেরও ডান দিকে, দ্বিতীয় তারেরও ডান দিকে, প্রথম তারের ডান দিকে ডট, দ্বিতীয় তারের ডান দিকে সেটাও ডট, যেহেতু দুইটাই ডট তাহলে আমরা বলবো বি ইকুয়ালস টু হচ্ছে B1 প্লাস B2 যোগ করবো, একই দিকে হলে যোগ করব, বিপরীত দিকে হলে বিয়োগ করব। এবার আসে আমি খুব দ্রুত এগুলো করে ফেলি। আমাদের প্রথম তারের বামে মানে হচ্ছে ডট, দ্বিতীয় তারের বামে মানে হচ্ছে ক্রস, কারণ দ্বিতীয় তারের বাম দিকটা হচ্ছে ক্রস, এই যে এইদিকে, এইদিকে, তাহলে একটা ডট একটা ক্রস মানে হচ্ছে বি ইকুয়ালস টু B1 মাইনাস B2। এবার হচ্ছে এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা প্রথম তারের ডান দিকে, তাহলে এটা হচ্ছে প্রথম তারের ডান দিক, ডান দিকে হচ্ছে ক্রস, আর দ্বিতীয় তারের বাম দিকে, দ্বিতীয় তারের বামে কি ক্রস, তাহলে যেহেতু দুইটাই ক্রস তাহলে আমরা বলতে পারবো বি ইকুয়ালস টু B1 প্লাস V2। এবার আসলে আমার এই পয়েন্টে, এই পয়েন্ট যদি আমরা বলি, এখানে বলতে পারি এটা প্রথম তারের ডান দিকে মানে ক্রস, দ্বিতীয় তারের তাও ডান দিকে মানে হচ্ছে ডট, দ্বিতীয় তারের ডানে ডট, তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু হচ্ছে যেহেতু বিপরীত দিকে B1 মাইনাস B2। এবার আসে এই পয়েন্টটা প্রথম তারের বামে, দ্বিতীয় তারেরও বামে, প্রথম তারের বামে হচ্ছে ক্রস, দ্বিতীয় তারের বামে হচ্ছে ডট, যেহেতু একটা ডট একটা ক্রস তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু B1 মাইনাস V2। এবার আসে এখানে যদি আসি, এই পয়েন্টটা হচ্ছে প্রথম তারের ডান দিকে, দ্বিতীয় তারের বাম দিকে, তাহলে প্রথম তারের ডান দিকে যদি আমরা বলি, প্রথম তারের ডান দিকে কি হবে? প্রথম তারের ডান দিকে হচ্ছে ডট, তাহলে প্রথম তারের ডান দিকে ডট, আর দ্বিতীয় তারের বাম দিকে কি? দ্বিতীয় তারের বাম দিকে ডট, যেহেতু দুইটাই ডট তাহলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু B1 প্লাস B2। অ্যান্ড লাস্ট ওয়ান যদি আমরা এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা প্রথম তারেরও ডান পাশে, দ্বিতীয় তারেরও ডান পাশে, প্রথম তারের ডান পাশে হচ্ছে ডট, দ্বিতীয় তারের ডান পাশে হচ্ছে কি ভাইয়া? ক্রস। তাহলে আমরা এখানে বলতে পারি ভাই সোজা একটা নিয়ম, তাহলে আমাদের এখানে যেহেতু এদিকে ডট এদিকে ক্রস, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু V1 মাইনাস V2। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে আমাদের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা। আমরা একটু বলি যে আমাদের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, যে আমরা প্রত্যেকটা তারের জন্য আলাদা আলাদা করে বের করলাম। তাহলে প্রত্যেকটা তারের জন্য আমাদের প্রত্যেকটা বিন্দু, যদিও তোমরা এগুলো হোমওয়ার্ক করছিলা, বাট আজকে হচ্ছে আমি জাস্ট আবার বলে দিলাম তোমাদের সাথে মিলছে কিনা, বা তোমাদের কোনো জায়গায় মিসকনসেপশন আছে কিনা, বা কোনো জায়গায় তোমাদের কনফিউশন আছে কিনা একটু বলে দাও, না হয় তাহলে আমাদের আপাতত এই টপিকটা শেষ। দেন আমি এখান থেকে নতুন একটা জিনিস বের করব, যেটা আমাদের আজকে নতুন ম্যাথে কাজে লাগবে। তাহলে প্রথমত আমাকে বলো এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলি, এতটুকু সবার ক্লিয়ার কিনা কমেন্টে বলো। দেন আমি আমাদের এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের স্টেপে চলে যাব। তো পরের স্টেপে গিয়ে আমরা বাকি ম্যাথ, আমাদের পরের স্টেপে গেলে আমরা এখান থেকে নতুন একটা নিয়ম বের করব, যে কোথায় চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, এই ধরনের একটু কিছু ম্যাথ আসে, সেগুলো আমরা করব।
তো সবাই একটু বলে দিই যে আমাদের কোনো জায়গায় প্রবলেম থাকলে বলো, আর না হয় আমরা শুরু করে দিব, না হয় আমরা এখানেই শুরু করে আমরা এর পরের কনসেপ্ট শুরু করে দিব। আর আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব, হ্যাঁ আমাদের এই টপিক্সের উপর অনেকগুলো ম্যাথ করব। এরপর ফাইনালি আমরা অ্যাম্পিয়ারের সূত্র পড়বো। অ্যাম্পিয়ারের সূত্র কোনো কাজে লাগবে না, শুধুমাত্র জানার জন্য জানতে হবে। অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে কোনো ম্যাথও করা লাগবে না, কারণ অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা ওই বায়ার্ড-সেভার্টের সূত্রের যে প্রমাণটা, ওই প্রমাণটা অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে প্রমাণ করবো খালি, অর্থাৎ জাস্ট শুধুমাত্র নামকা অবস্থায় জানার জন্য। কিন্তু তার সবগুলো ম্যাথ আমরা অলরেডি করে ফেলতেছি। আর আরেকটা পড়াবো হল বিভব। হল বিভব আমরা শেষ করতে পারবো না, এটা বড় টপিক্স, আগামী ক্লাসে শেষ হবে। তবে আজকের ক্লাসে হয়তো আমরা টাইম পেলে হল বিভবটি স্টার্ট করব, হল বিভবটি স্টার্ট করবো, আর আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ হল বিভবটা কমপ্লিট করে দিব। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, না হয় আমরা এর পরের কনসেপ্টে চলে যাচ্ছি। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলো। যদি সবার ক্লিয়ার থাকে তারপরে আমরা সামনের দিকে আগাইতে পারবো, আর সবার ক্লিয়ার না থাকলে সামনের দিকে আগানো যাবে না। আর এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ, তোমরা দেখবে কোনো বইতে এভাবে লেখা পাবা না, কোনো গাইডে লেখা পাবা না, কোনো স্যারের কাছেও পাবা না। এটা আমি আমার মতো করে বানাইছি তোমাদের সুবিধার জন্য। এটা শুধুমাত্র আমার স্টুডেন্ট যারা তাদের কাছে পাবো, অন্য কারোর কাছে পাবা না। আমার ব্যক্তিগত বানানো কনসেপ্ট, যাতে করে খুব ইজিলি ম্যাথ করা যাবে। এমন কোনো ম্যাথ নেই যেটা এই কনসেপ্টে মিলবে না, সব ম্যাথ মিলে যাবে। ওকে, যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আমরা এবার আমাদের নেক্সট কনসেপ্টে যাই। তাহলে আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে কি ভাইয়া? একটা জিনিস খেয়াল করে দেখো, এবার তোমাকে তড়িৎ বাহী তার দুইটা সমান্তরাল আছে, ওকে। এখন তোমাকে প্রশ্ন করবে, এখন তোমাকে প্রশ্ন করবে কোথায় চৌম্বক ক্ষেত্র শূন্য হবে। মানে এরকম দুইটা তার তোমাকে সমান্তরালে দিবে, দিয়ে তোমাকে প্রশ্ন করবে কোথায়, এই যে এই বি, একটু জিনিস খেয়াল করে দেখো, এই বিটা কিন্তু আমাদের টোটাল বি1 হচ্ছে প্রথম তারের জন্য সৃষ্ট, বি2 দ্বিতীয় তারের জন্য সৃষ্ট। এই দুইটা মিলে টোটাল যে চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে এই বিটা। তাহলে আমরা এই বিটাকে আমরা বলতে পারি কি? লব্ধি চৌম্বক ক্ষেত্র। এটাই কি বলতে পারি? লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র, অথবা বলতে পারি মোট চৌম্বক ক্ষেত্র, অথবা বলতে পারি মোট চৌম্বক ক্ষেত্র বলতে পারি, লব্ধি চৌম্বক ক্ষেত্র বলতে পারি, অথবা মোট চৌম্বক ক্ষেত্র আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের বিটা। তাহলে এরকম বি আমরা অনেকগুলো বের করতেছি। এখন তোমাকে প্রশ্ন করবে ভাইয়া, কি প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আমাকে প্রশ্ন করবে এই যে, এবার আমরা প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে তোমাকে এরকম দুইটা সমান্তরাল তার সব সময় দেওয়া থাকবে, মানে দুইটা সমান্তরাল তার দেওয়া থাকবে, এই দুইটা সমান্তরাল তার উদ্দীপকে দেওয়া থাকবে। এখন যে দেওয়া থাকবে, এভাবেও দেওয়া থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। এই চারটা সিচুয়েশনের বাইরে তো থাকবে না। হয়তো আমরা জিনিসগুলো এভাবে দেখাইছি, তারা জিনিসটা ফিগারটাকে এভাবে আঁকলো, কোনো সমস্যা নাই তো। আমি দুইটা তারকে এভাবে উপরে উপরে দেখাচ্ছি, তারা এভাবে দেখাচ্ছে এদিকে এদিকে, সমস্যা তো নাই, কনসেপ্ট তো সেম। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে ভাইয়া সেটা না, সেটা হচ্ছে বলবে কোথায় মোট চুম্বক ক্ষেত্র, এখানে বলবে লব্ধি বা মোট চুম্বক ক্ষেত্র, কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হবে। কি প্রশ্ন করলো? প্রশ্ন করলো কোথায়, কোথায় মোট চুম্বক ক্ষেত্র, কোথায় মোট চুম্বক ক্ষেত্র শূন্য হবে, শূন্য হবে, কোথায় মোট চৌম্বক ক্ষেত্র শূন্য হবে। তাহলে আমরা বলতে পারবো প্রথম তার থেকে এতটুকু দূরে, প্রথম তার দ্বিতীয় তার থেকে এতটুকু দূরে, এরকম বলতে পারবো। এই ধরনের ম্যাথ আমরা স্থিরতরিতেও করছিলাম, কিন্তু তার আগে আমাকে জানতে হয় কোথায় শূন্য হওয়া সম্ভব। এখন আমার প্রশ্ন কথা হলো, যেখানে শূন্য হওয়া সম্ভব না সেখানে তুমি আলটিমেটলি ওইটা দৌড়ে কাজ করারও কোনো প্রয়োজন নাই, এক্ষেত্রে অনেক জ্ঞানজাম সৃষ্টি হয়। তো আমরা যে কাজটা করবো, যেখানে সম্ভব সেগুলো আমরা নিব। আচ্ছা, তোমরা আমাকে আগে বলো, একটা জিনিস আমাকে বলো, তুমি এখানে প্রত্যেকটা জায়গায় দুই ধরনের জিনিস পাইছো। এক জায়গায় পাইছো বি ইকোয়ালস টু B1 প্লাস B2, আর একটা হচ্ছে বি ইকোয়ালস টু B1 মাইনাস B2। আচ্ছা, দুইটা চৌম্বক ক্ষেত্র যোগ করলাম আর বিয়োগ করলাম, কোন ক্ষেত্রে বিটা, এই বি মনে করো এটাকে দিলাম মনে করো বি এ, এটাকে দিলাম বি। তোমরা এভাবে বলো BA BB এই দুইটার মধ্যে কোনটা শূন্য হওয়া সম্ভব। একবার সিম্পল কেস, আমার তো এখানে সব জায়গায় আমার টোটাল চুম্বক ক্ষেত্র হয় B1 প্লাস B2, না হয় B1 মাইনাস B2। আচ্ছা, এখন তোমরা বলো B1 প্লাস B2 আর B1 মাইনাস B2 এই দুইটার মধ্যে কোন জায়গায়, মানে কোন ক্ষেত্রে শূন্য হওয়া সম্ভব, এই দুইটার মধ্যে কোন ক্ষেত্রে শূন্য হওয়া সম্ভব, একটু আমাকে কমেন্টে বলো।
হ্যাঁ স্ক্রিনশট নাও, তোমরা স্ক্রিনশট নিতে পারবা। কোন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র সম্ভব আমাদের শূন্য সম্ভব, এটা আমাকে একটু বলো। কোন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব একটু বলে দাও। এই দুইটা কেসের ক্ষেত্রে কোন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র, অর্থাৎ চুম্বক ক্ষেত্র বলতে বুঝতেছো লব্ধি চুম্বক ক্ষেত্রটা, লব্ধি টোটাল, অর্থাৎ B1 আর B2 তে একটা মান থাকবেই। আমার কথা হচ্ছে টোটাল তাদেরকে যোগ করব অথবা বিয়োগ করব, কারণ এই দুইটা কেসে করতে হয়। এখন আমার কোন ক্ষেত্রে শূন্য হওয়া সম্ভব সেটা আমাকে একটু কমেন্টে বলো। কোন ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে 0 হওয়া সম্ভব সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। শূন্য হওয়া সম্ভব কি বিএ নাকি বিবি? বলো বিএ নাকি বিবি? বলো বিএ হবে নাকি বিবি হবে? আমি দেখতেছি কমেন্ট, তোমরা একটু তাড়াতাড়ি বলে দাও বিয়ে হবে নাকি বিবি হবে, তোমরা কোনটা চাও? নাকি বিয়ের সাথে বিবি চাও? বলো বিয়ে নাকি বিবি? হ্যাঁ সবাই বিবিই চাচ্ছে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আসলে বিয়োগ করলেই কেবল শূন্য হওয়া সম্ভব, যদি কোনো না কোনো মুহূর্তে এই দুইটা সমান হয়ে যায়। হ্যাঁ আমার টার্গেট সেটাই, এটাকে শূন্য ধরবো। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, এখানে খেয়াল করে দেখো আমার সিচুয়েশনটা হবে এরকম। এবার সেটা হবে কি, কোন পজিশনগুলোতে B1 - B2 আসে সেটা আমাকে দেখতে হবে, আর সেটাকে আমার শূন্য ধরে তারপর ক্যালকুলেশন করতে হবে। আর এটাই শূন্য ধরলে আমরা পাবো কি B1 = B2, এরপর অটোমেটিক আনসার বের হয়ে যাবে। তাহলে আমাকে যখন বলবে যখন বলবে একটু খেয়াল করে দেখো, আমাকে যখন বলবে কোথায় চুম্বক ক্ষেত্র শূন্য, তাহলে আমরা কোথায় নিব, যেখানে আমাদের মাইনাস হচ্ছে। তাহলে দেখো এই জিনিসটা আমরা নিতে পারবো না প্লাস, এই জিনিসটা প্লাস নিতে পারবো না, এই জিনিসটা প্লাস নিতে পারবো না। আমি জায়গাগুলো ফাঁকা করে ফেলি, হ্যাঁ জায়গাগুলো ফাঁকা করে ফেলি, সুবিধা হবে। তারপর আমরা এই পজিশনটা নিতে পারবো না, এটা এখানে মাইনাস আছে এটা নিতে পারবো, এখানে প্লাস আছে এটা নিতে পারবো না, কারণ যে জায়গায় প্লাস সেখানে চুম্বক ক্ষেত্র কখনো শূন্য হওয়া সম্ভব না। আবার এখানে মাইনাস নেওয়া সম্ভব, বাট এখানে প্লাস নেওয়া সম্ভব না। এখানে মাইনাস নেওয়া সম্ভব, এখানে প্লাস নেওয়া সম্ভব না। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি কি, একটা জিনিস খেয়াল করো, অলরেডি কমন একটা কনফিগারেশন পেয়ে গেছি, এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে পরীক্ষায় এখন তুমি তোমার কনসেপ্টটাকে দুইটা ভাগে ভাগ করবা। আগে ভাগ করছিলে 4টা ভাগে, এখন ভাগ করবা 2টা ভাগে। কি কি? প্রবাহ একই দিকে, প্রবাহ বিপরীত দিকে। যদি প্রবাহ একই দিকে থাকে তাহলে দেখো চুম্বক ক্ষেত্র শূন্য কিন্তু তাদের মাঝামাঝি কোনো স্থানে হচ্ছে। আর যদি প্রবাহ বিপরীত দিকে থাকে চুম্বক ক্ষেত্র তাদের মাঝামাঝি হবে না, বাইরে হয় ডানে না হয় বামে হবে, হয় ডানে না হয় বামে হবে। তাহলে আমাদের কি করতে হবে, পরীক্ষায় আমাদেরকে প্রথমত ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? ধরি প্রথম তার থেকে x দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান শূন্য। টোটাল দূরত্ব যদি আমাকে বলা হয় d, তাহলে এটা যদি হয় x, এটা হয়ে যাবে কত? d - x। এরপর আমরা বলবো এই পয়েন্টে কি B1 - B2, B1 বের করো, B2 বের করো, গণিত শিখেছিলাম, ওইটার মান কি হবে? শূন্য। শূন্য দিয়ে দেন তুমি প্রমাণ করে ফেলতে পারবা। তবে তাহলে তোমার পরীক্ষায় কী মাথায় রাখতে হবে, এটা অনেকেই জানে না, জাস্ট এটা তবু মাথায় রাখলে হবে। তোমরা খাতে লিখে রাখবা, যদি দুইটা তারের প্রবাহ একই দিকে হয় সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব তাদের মধ্যবর্তী কোনো স্থানে। আর যদি প্রবাহ বিপরীত দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী স্থানে প্রবাহ শূন্য হওয়া সম্ভব না, হয় এক্স ডান দিকে হবে না হয় বাম দিকে হবে। আমি আবার রিপিট করতেছি, যদি দুইটা তারের প্রবাহ একই দিকে হয় তাহলে চুম্বক ক্ষেত্র শূন্য হওয়া সম্ভব মাঝামাঝি কোথাও, আর যদি বিপরীত দিকে হয় তাহলে মাঝামাঝি কোথাও শূন্য হওয়া সম্ভব না, বাইরে হবে। আশা করি বুঝাইতে পারছি। এবার তোমাকে যখন এরকম বলবে, তুমি ধরে নিলে এই বিন্দু চুম্বক ক্ষেত্র শূন্য, তাহলে আমাদের এখানে এই দূরত্ব x ধরলা, এটা যদি আমার d হয় তাহলে এই পুরোটা হয়ে যাবে কত? d + x। তাহলে এবার ম্যাথ করে ফেলো, আনসার মিলে যাবে। আশা করি এবার কারো কোনো সমস্যা হবে না। একটা স্ক্রিনশট তুলে নাও, ওকে। এবার আমরা ম্যাথের দিকে যাই, মানে আমি ম্যাথ করাবো না, আসলে এটা কেস আমি বলে দিচ্ছি, কারণ এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে, তাহলে আমাদের প্রশ্ন করলো, আমার দুইটা প্রশ্ন করলো আমাদের। সাপোজ আমাকে বলল কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র
চৌম্বক ক্ষেত্র শূন্য, কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য। তাহলে আমাকে দিল এরকম দুইটা তারের প্রবাহ নিচের দিকে দিল, আর আরেকটা দিল একটা তারের প্রবাহ উপরের দিকে, আরেকটা তারের প্রবাহ নিচের দিকে। আমাকে বলে দিল এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, আমাকে বলে দিল এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই তারে প্রবাহ I1, এই তারে I2, এই তারে I1, এই তারে I2। প্রথম তার থেকে যে চৌম্বক ক্ষেত্র পাবো তাকে নাম দিলাম V1, দ্বিতীয় তার থেকে যেটা পাবো তাকে নাম দিলাম V2, V1 V2। এবার তাহলে তোমাকে প্রথমে ধরে নিতে হবে দড়ি ওই জায়গায় শূন্য, কিন্তু এই যে তুমি ধরবা, ধরাটা ধরার মতো ধরতে হবে। তাহলে এখানে যখন ধরবা তাহলে দুইটা তারে যেহেতু প্রবাহ একই দিকে, বলতো কেস 1 এর ক্ষেত্রে কোথায় শূন্য হওয়া সম্ভব? দেখি কমেন্টে বলো, মাঝামাঝি না বাইরে? তোমরা এভাবে বলবা মাঝামাঝি, বাইরে। বাইরে মানে হচ্ছে দুই সাইডে, আর মাঝামাঝি মানে মাঝামাঝি। তাহলে বলো তো এ এবং বি এর ক্ষেত্রে মাঝামাঝি হবে নাকি বাইরে হবে? মাঝামাঝি নাকি বাইরে একটু বলো, মাঝামাঝি নাকি বাইরে একটু বলো। এর ক্ষেত্রে তোমরা এ দিয়ে এবার লিখবে এ মাঝামাঝি, বি মাঝামাঝি, এ বাইরে, বি বাইরে, এরকম। এর ক্ষেত্রে কোথায় শূন্য হতে পারবে, বি এর ক্ষেত্রে কোথায় শূন্য হতে পারবে? আবারও বলতেছি, এ এর ক্ষেত্রে কোথায় শূন্য হতে পারবে, বি এর ক্ষেত্রে কোথায় শূন্য হতে পারবে, সেটা একটু বলে দাও। হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই পারতেছ। এর ক্ষেত্রে মাঝামাঝি, বি এর ক্ষেত্রে ভিন্ন। কীভাবে বুঝছি? ওই যে আমার দেওয়া আছে আয়ের চিহ্ন, এর ক্ষেত্রে মাঝামাঝি, বি এর ক্ষেত্রে বাইরের দিকে। তাহলে আমার এই দুইটা হচ্ছে কেমন? ভিন্ন। আর আমি এই দুইটা যে ভিন্ন সেটা কেমনে বুঝছি? কারণ দেওয়া আছে আমার আয়ের চিহ্ন। এক জায়গায় আয় নিচের দিকে, আরেক জায়গায় আয় একটা উপরে আরেকটা নিচে। এখানে দুইটা প্রবাহ একই দিকে, এখানে দুইটা প্রবাহ পরস্পর বিপরীত দিকে। এবার আসো ভাইয়া, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমি তো জানি না কোথায় শূন্য। আমি ধরে নিলাম এই যে প্রথম তার থেকে, এভাবে বলবো, প্রথম তার থেকে x মিটার ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র শূন্য। তাহলে প্রথম তার থেকে যদি x হয়, দ্বিতীয় তার থেকে সেই দূরত্ব কত হবে? d - x। তাহলে তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কী হবে? এই পয়েন্টের টোটাল চৌম্বক ক্ষেত্র হচ্ছে B1 - B2, এবং সেটাকে আমরা শূন্য ধরতেছি। দ্যাট মিনস B1 = কত হয়? B2 হয়। এবার B1 এর মান কত? B1 এর মান হচ্ছে ভাইয়া μ0 I1 ডিভাইডেড বাই কত হবে? টুয়াইস পাই x। আর সেকেন্ড ক্ষেত্রে কী হবে? μ0 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই x এর জায়গায় কী হবে? এবার দ্বিতীয় তার থেকে দূরত্ব হচ্ছে d - x, তাহলে d - x। এবার তুমি কি করবা? এবার দেখো উভয় পাশ থেকে μ0 চলে যাবে, ক্যান্সেল আউট। কি μ0 ক্যান্সেল আউট, 2π ক্যান্সেল আউট। তাহলে আমার থাকে কি? আমার থাকে হচ্ছে I1 ডিভাইডেড বাই x = I2 ডিভাইডেড বাই d - x। এখানে দেখবা কি দেওয়া থাকবে ভাই? এখানে I1 এর ভ্যালু দেওয়া থাকবে, I2 এর ভ্যালু দেওয়া থাকবে, d এর ভ্যালু দেওয়া থাকবে, আননোন কি আছে? x। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করে ফেলবো। x এর ভ্যালু যত আসে সেটা হচ্ছে আমার আনসার। আশা করি পারবা তোমরা, আমাদের স্থির তড়িতের মধ্যে এই ধরনের ম্যাথ করছো। এবার এখানে কি করবা? এখানে যে কোনো একদিকে ধরে নিল যে এইদিকে, তাহলে আমরা এখানে বলতে পারবো হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে x। আর এটা যদি x হয় তাহলে এই পুরোটা কত? d - x। এখন আমরা বলতে পারবো কি ভাইয়া? আমাদের আবার আগের মতো B1 - B2 = 0 হতে হবে। এর মান হচ্ছে B1 এবং B2 পরস্পর সমান। আর B1 মানে হচ্ছে μ0 I1 ডিভাইড বাই টুয়াইস পাই, প্রথম তার থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে x, তাহলে x = μ0 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই, দ্বিতীয় তার থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে d + x। তাহলে আমরা বলতে পারি d + x। এবার আবার আগের মতো হবে কি ভাইয়া? μ0 চলে যাবে, μ0 চলে যাবে, 2π চলে যাবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে I1 ডিভাইডেড বাই x = I2 ডিভাইডেড বাই d - x। এবার এখানে আবার আগের মতো ভাইয়া, এখানে তোমার কি দেওয়া থাকবে? এটা হচ্ছে আমাদের এই যে I1 দেওয়া থাকবে, I2 দেওয়া থাকবে, d দেওয়া থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ক্যালকুলেট x। অ্যান্ড তুমি ক্যালকুলেশন করে বের করবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। আর বলার সময় এটা বলবা প্রথম তার থেকে x মিটার ভিতরের দিকে, দ্বিতীয় তার থেকে x মিটার পিছনের দিকে বা বাইরের দিকে। তাহলে আমরা বলবো এভাবে, x মিটার ভিতরের দিকে অথবা x মিটার সামনের দিকে। এটা হচ্ছে প্রথম তারের সামনের দিকে,
আর এখানে বলবো x মিটার বাইরের দিকে কোত্থেকে প্রথম তার থেকে x মিটার বাইরের দিকে, কারণ তোমাকে তো বাংলা ভাষায় বলে দিতে হবে বাইরের দিকে, অথবা বলবো x মিটার আমরা বলবো পিছনের দিকে। এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পিছনে, তাহলে x মিটার পিছনের দিকে। তাহলে প্রথম তারের সামনের দিকে এটা, পিছনের দিকে এটা, দ্বিতীয় তারের সামনে আমাদের এক্ষেত্রে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে তার সামনের দিক, এটা হচ্ছে তার পিছনের দিক। মানে এক কথায় আমরা এই মাঝখানটাকে ফ্রন্ট সাইড ধরতেছি। তো মাঝখানটাকে যদি ফ্রন্ট সাইড ধরি, এটার ফ্রন্ট সাইড হচ্ছে এদিকে, পিছনের সাইড পিছনের দিকে, এটার ফ্রন্ট সাইড এদিকে, পিছনের সাইড পিছনের দিকে, এভাবে আমরা কাউন্ট করি আর কি সাধারণত। তাহলে তোমরা আশা করি এই ধরনের ম্যাথগুলো পারবা। তো আমরা এবার আমাদের অন্য কনসেপ্টে চলে যাই। সবাই আগে বলো এতটুকু পারবা কিনা, এবার আমরা একটা ম্যাথ করাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে আমি একটা ম্যাথের প্রশ্ন লিখে একটা ম্যাথ আমরা করব। ওকে, তাহলে আমরা আশা করি তোমরা স্ক্রিনশট নিচ্ছ। এবার আমি সামনের দিকে আগাচ্ছি। আমি সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা একটা প্রশ্ন তুলি। আমাদের এটা হচ্ছে তপন স্যারের বইয়ের 4.7 এক্সাম্পল গাণিতিক উদাহরণ 4.7। আমরা প্রশ্নটা লিখি। একটি দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। এবার বলল একটি ইলেকট্রন তার থেকে 0.1 মিটার দূরে তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে 3 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এত বেগে চলছে। এবার বলল তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ করবে? ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ইলেকট্রনের আধান দেওয়া আছে, আমরা তো ইলেকট্রন আধান নিজেরাই মুখস্থ জানি। ওকে, এক্ষেত্রে তোমাকে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। ভাইয়া এক্ষেত্রে আমার প্রশ্নটাই আমাকে খুব ভালো করে বুঝতে হবে। আর যদি আমরা প্রশ্নটা খুব ভালো করে বুঝি তাহলে এই ধরনের ম্যাথগুলো খুবই ইজি। তাহলে আসো আমরা একটু দেখাই তোমাদেরকে কি বলা হলো। তার আগে আমি একটু মনে করাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, কোন একটা লম্বা সোজা তার, এই তার থেকে নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে মনে করো এ, নির্দিষ্ট দূরত্ব এই তারের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে মনে করো আই। নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান তোমরা জানো B = μ0I / 2πa। আর আরেকটা হচ্ছে গতিশীল ইলেকট্রন। আমরা পড়াইছিলাম গতিশীল ইলেকট্রনের উপর চৌম্বক বল। মনে করো গতিশীল আধানের উপর কোন একটা আধান কিউ, এই আধানটা মনে করো এই দিকে আমার গতিশীল। আর একটা জিনিস মাথায় রাখবা, আমরা আধান বলতে ধনাত্মক আধানকেই বুঝি। যখনই ইলেকট্রন বা ঋণাত্মক আলাদা করে বলে দিবে তখন যায় ঋণাত্মক। অন্য ক্ষেত্রে আধান বলা মানে কোন আধান বলা? ধনাত্মক আধান বলা। এটা মাথায় রাখবা, কারণ তোমাকে ধনাত্মক আধান হলে কখনো বলে দিবে না ধনাত্মক আধান, ঋণাত্মক আধান হলে তখন বলে দিবে আলাদা করে। বাট আধান বলতে আমরা ধনাত্মক আধানকে বুঝবো ফিজিক্সে। তাহলে কোন একটা আধান এইদিকে গতিশীল, তাহলে সে যে বেগে গতিশীল তার বেগটা হচ্ছে, সবগুলো মার্কার এরকম করে কেন, সে যে বেগে গতিশীল তার বেগটা হচ্ছে ভাইয়া ভি। এবং সে একটা চৌম্বক ক্ষেত্রে আছে না, যে আছে, ওই সে যে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে আমার এদিকে মনে করো চৌম্বক ক্ষেত্র ভি, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, একটা আধান যখন গতিশীল
ওই গতিশীল আধানের উপর চৌম্বক ক্ষেত্রের, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিন্তু আধানটা গতিশীল, গতিশীল আধানের উপর চৌম্বক ক্ষেত্রে একটা বল প্রয়োগ করবে, সেই বলটাকে আমরা বলবো, আমরা বের করি কীভাবে, F = কিউ ভি ভি সাইন থিটা, আমরা আগে পড়েছিলাম। এবং বলের ডিরেকশনটা আমরা বের করতে পারি কিভাবে ভাই, আমরা বলের যে ডাইরেকশনটা, এই বলের ডাইরেকশনটা আমরা ডানহাতি নিয়মে, ফ্লেমিংয়ের ডানহস্ত বামহস্ত অনেক নিয়ম দেখাইছিলাম, আমরা ডানহাতি নিয়ম এক কথায় বলবো, এদিকে ভি এদিকে ভি দিলে আমরা এখান থেকে বলতে পারবো উপর দিকে হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন F, এই Fটা আমরা বের করবো কীভাবে, F = কিউ ভি ভি সাইন থিটা। এখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ, ভি হচ্ছে আধানটা যত বেগে গতিশীল, আর বি হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল ওই চৌম্বক ক্ষেত্রে আমাদের চৌম্বক তীব্রতা, আর থিটা মানে হচ্ছে আমাদের ভি এবং ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে এতটুকু আমাদের লাগবে, অর্থাৎ বুঝতেই পারতেছো আমরা শুরুতে এটা পড়ছিলাম আর বাইট সেভেটে এটা পড়ছিলাম, এখন হচ্ছে দুইটার কম্বিনেশন আমরা করব, মানে একই ম্যাথে দুইটার কম্বিনেশন লাগতে পারে, এবং সেই জিনিসটা আমরা এখানে দেখবো যে আমাদের দুইটার কম্বিনেশনই আমাদের এখানে খুব বেশি কাজে লাগে, অর্থাৎ অ্যাট এ টাইম আমরা দুইটা কনসেপ্টই ব্যবহার করব। এবার আসুন তাহলে আমরা বেসিকটা বুঝে ট্রাই করি, ভাই এই ম্যাথে মেইনলি কি বলতে চাচ্ছে আমাদেরকে, তারা কি বলতে চাচ্ছে একটু দেখি। বলল একটি দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে, তাহলে আমরা সেই জিনিসটা এখানে ইন্টারপ্রেট করি। তোমরা ফিগার আকারে আঁকলে জিনিসটা খুবই সুবিধাজনক। একটা লম্বা সোজা তার, এই তারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে তার মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ওরা বলে দিছে। তাহলে তড়িৎ প্রবাহ চলে একটি ইলেকট্রন, তাহলে কে, একটি ইলেকট্রন, এর মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক আধান। একটি ইলেকট্রন তার থেকে 0.1 মিটার দূরে, এই তার থেকে ইলেকট্রনটার দূরত্ব হচ্ছে কত, আমাদের 0.1 মিটার, তাহলে এই ইকুয়ালস টু হচ্ছে 0.1 মিটার। 0.1 মিটার দূরে তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে এত বেগে, এর মানে ইলেকট্রন একটা বেগে গতিশীল। তাহলে এখানে কে আছে ভাইয়া, এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা গতিশীল। কিভাবে গতিশীল বলা হলো, তারের সমান্তরালে কিন্তু প্রবাহের বিপরীত দিকে, তাহলে এই তার যেরকম ওইভাবেই গতিশীল। এখন আমার কথা হচ্ছে তারের সমান্তরাল বললে আমার মাথায় দুইটা প্রশ্ন আসবে, এই যে ইলেকট্রনটা এভাবে মুভমেন্ট করে তারের সমান্তরালে, তো ইলেকট্রনটা তো এইদিকেও যাইতে পারে আবার এইদিকেও যাইতে পারে, দিক চেঞ্জ করলে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে আমার এখানে বলে দিয়েছে কিন্তু প্রবাহের বিপরীত দিকে, তাহলে প্রবাহ যেহেতু এদিকে, আমার ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে এইদিকে, ইলেকট্রনটা এইদিকে মুভমেন্ট করে, ইলেকট্রনটা এইদিকে যে ব্যাগে মুভমেন্ট করে ওই ব্যাগটা হচ্ছে আমাদের ভি, এবং ওই ভি এর মান দেওয়া আছে কত, 3 × 10⁵। তাহলে আমরা বলতে পারি এই ভি = 3 × 10⁵। আর ইলেকট্রনের যে আধান কিউ আমরা জানি 1.6 × 10⁻19 কুলম, এটা আমরা মুখস্থ জানি ইলেকট্রনের আধানের পরিমাণ। এবার বললো তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বলতে আমরা কি মিন করতেছি, এই যে এই তারের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে না, এই তড়িৎ প্রবাহের কারণে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। তাহলে এই তড়িৎ প্রবাহের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর কত বল প্রয়োগ করবে। হ্যাঁ, এবার আসো আসল কাহিনীটা কি ভাইয়া, আসল কাহিনী এখানে আমাদের কি, আমরা সেই জিনিসটা একটু দেখব। তাহলে দেখো, তাহলে আমরা এখানে যে জিনিসটা করব, প্রথম কথা ভালোভাবে বুঝতে হবে জিনিসটা, অনেকেই হেরাস হয়ে যায় এই ধরনের প্রশ্নগুলো, বিশেষ করে আমাদের এই যে সৃজনশীলে আসে আর ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোতে বেশি আসে এই ধরনের প্রশ্নগুলো। তো তাহলে দেখো আমাদের এই তার, তাই না, আমরা আমাদের যেহেতু বেসিক ক্লিয়ার, আমাদের টেনশন নাই, কিন্তু এই চুম্বক নিয়ে তুমি দেখবে তোমাদের বন্ধু বান্ধবের মতো কত হতাশা কাজ করে, কিচ্ছু বুঝে না রে ভাই। দেখো এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, কি বলে, এদিকে ঢুকে এদিকে বের হয়, এই যে এদিক দিয়ে এদিকে যদি বৃদ্ধাঙ্গুলি দিই, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, তাহলে আমরা জানি ঢুকলে হচ্ছে ক্রস, বের হলে ডট। তাহলে প্রথম কথা কি ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমার যে ইলেকট্রনটা, এই ইলেকট্রন ভি বেগে গতিশীল, ইলেকট্রনের জন্য চুম্বক বল F = আমরা বলতে পারি কিউ ভি ভি সাইন থিটা। তোমাকে এই বল F এর মান বের করতে বলছে। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমরা দেখছিলাম ইলেকট্রন শুধু গতিশীল থাকলে হয় না, ইলেকট্রনের আমাদের কোন একটা আধান, তার আধানের মান আছে, তার বেগ আছে, কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্র লাগবে। এখন এখানে চৌম্বক ক্ষেত্রটা সে কোত্থেকে পাবে, এই যে এই তারে যে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে না,
এই তারের কারণে এখানে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে কি না? অবশ্যই হবে। বায়োট সেভারেটের মাধ্যমে আমরা জানি তার মান কত হবে। তাহলে আমরা বলতে পারবো এই তারে তড়িৎ প্রবাহের দরুন সে এই পয়েন্টে একটা চুম্বকক্ষেত্র সৃষ্টি করবে কি না? করবে। সেই চুম্বকক্ষেত্রের মানটা হচ্ছে বি, ওই চুম্বকক্ষেত্রের মানটা আমরা এখানে বসাবো। অ্যান্ড প্রশ্ন হলো সেই বিটা কীভাবে বের করব? সেই বিটা বের করার জন্য বায়োট সেভারেট ফর্মুলা দিয়ে দিছে। তাহলে আমরা বলতে পারি এই বি বের করার ফর্মুলা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস পাই এ। খেয়াল করে দেখো, মিউ নটের মান জানি 4 পাই ইন্টু 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, আর তড়িৎ প্রবাহ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টু এ। এ মানে কি? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত দেওয়া আছে? লম্ব দূরত্ব হচ্ছে আমার 0.1 মিটার। তাহলে আমরা বলতে পারি ইন্টু 0.1। ক্যালকুলেশন করলে চুম্বক ক্ষেত্র পাবা এত টেসলা। তাহলে আমরা চুম্বক ক্ষেত্র বি এর মান জেনে গেলাম, ভালো কথা। এবার তোমরা বলবো ভাই তাহলে আমরা তো সব জানি না, আমরা এখনো সব জানি না। এফ ইকুয়াল টু আমরা বলতে পারবো কিউ এর মান কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19। বি এর মান কত দেওয়া আছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সব এসে একক ব্যবহার করতে হবে। বি একটু আগে পাইছি এত টেসলা ইন্টু সাইন। এবার হচ্ছে থিটার মান কত হবে? তো আমরা একটু আগে বলছিলাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভ্যালোসিটি। আমাদের এখানে আমরা বলতে পারি থিটা যেটা, এই থিটাটা আমাদের কি? থিটাটা হচ্ছে আমাদের কোণ। কার মধ্যবর্তী কোণ? আমাদের যে ভ্যালোসিটি ভি আছে এবং চুম্বক ক্ষেত্র যে ভি আছে, তাহলে আমরা বলতে পারবো আমাদের থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভ্যালোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বক ক্ষেত্র এবং ভ্যালোসিটি এই দুটোর মধ্যবর্তী কোণটা থিটা। এখন আসো, আমরা ভ্যালোসিটি ডিরেকশনটা এইদিকে আমরা জানি, তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে সেটা আমাকে জানতে হবে। আর আমরা জানি কোন একটা তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, এই তারের ডান দিকে সবগুলা ক্রস, বাম দিকে সবগুলো ডট। তাহলে এখানে কি বলতো? এখানে অবশ্যই ডট। আর ডট মানে কোন দিকে? ভিতরের দিকে। তাহলে খেয়াল করো, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ডট, আর ব্যাগের ডিরেকশন হচ্ছে আমাদের এদিকে, এই জিনিসটা এদিকে, আর চুম্বকের ডিরেকশন হচ্ছে বি। এর মানে তোমরা বলো তো, তাহলে বি এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তোমরা আমাকে বলো, তোমরা বলো তো মধ্যবর্তী কোণ কত? দেখি কমেন্টে বলো, কমেন্টে বলো কত। কোনটা তোমরা গেস করো। হ্যাঁ, ম্যাথটা খুবই, আমরা তো তোমাদেরকে দেখো আগেই বারবার একটা কথাই বললাম, আমরা এমনভাবে পড়বো যেই পড়াটা তোমাদের এসএসসি আমাদের অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। এবং আজকে আমি তোমাদের, এখন তো ক্লাসে আগে যে বলতাম সেগুলো তো রেকর্ড নেই, এখন রেকর্ড আছে। আজকে তোমাদের সামনে এখন রেকর্ড যেহেতু আছে, তোমরা রেকর্ড করে ফাঁসা করে দিতে পারো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমাকে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে। এবং তোমাদের সামনে খারাপ বলতেছি, এই জিনিসগুলো অনেকে ভুল পড়ে, আমাদেরকেও ভুল পড়েছিল। তাহলে আমার কথা হচ্ছে সেটা যাই হোক, চোখ কান নাক খোলা রেখে তোমাদের পড়তে হবে, আর বেসিকটা খুবই স্ট্রং রাখবা। আমার কথা হচ্ছে বেসিকটা খুবই ক্লিয়ার করো। তুমি এখানে আমি কেন বলতেছি কোনটা এত, কেন আমি দিকটা এদিকে দিচ্ছি, সব কিছু কিন্তু আমি ক্লিয়ারলি বলতেছি। এখানে কোনো ফাঁক ফোকর নাই যে আমি আন্দাজে দিয়ে দিলাম, ইচ্ছা মতো ধরে নিব, না, কোনো নাই। ফিজিক্স ইজ লজিক, ফিজিক্স লজিকের উপর মেনটেন করবে। এবং এই বেসিকটা ক্লিয়ার থাকলে তোমার কোনো জায়গায় আটকানো কোনো ওয়ে নাই। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আজকে এখানে দাঁড়ায় বলতেছি, এই পড়া দিয়ে ইন্টারমিডিয়েটে কোপায় ফেলতে পারবা, এই পড়া দিয়ে মেডিকেলে কোপ দিতে পারবা, এটা দিয়ে ভার্সিটিতে কোপ দিতে পারবা, এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং কোপ দিতে পারবা। এর মানে যত জায়গায় কোপ দেওয়া যায় সব জায়গায় তুমি এখানে কোপ দিতে পারবা। বুঝতেই পারছো তাহলে এটার গুরুত্ব। দেখবা যারা 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 তোমরা এখন তোমাদের বড় ভাইরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে না, তোমরাও নিবে এক সময়। আমার স্টুডেন্ট যারা ছিল তাদের এগুলো নিয়ে টেনশন নাই। কেন? কারণ অন্যরা এগুলো নতুন করে শিখবে, আর আমরা এখন থেকেই জানি, এখন থেকে বেসিক ক্লিয়ার করবো, কোনো টেনশন নাই। সব জায়গায় আমরা উড়ে ফেলতে পারবো। ওকে, সেই সবাই পারতো 90। তাহলে কেমনে বুঝছি? সোজা হিসাবটা হিসাব ভাইয়া, এইদিকে যেহেতু ডট, এখানে ডট মানে কি? তল বরাবর ভিতরের দিকে। তাহলে এই যে মনে করো লাল কলমটা তল বরাবর ভিতরের দিকে, আর ভ্যালোসিটি কোন দিকে? এইদিকে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। ওকে, ওই কারণে আমরা বসাইছি 90। এখানে অনেকেই বুঝে না ভাই কীভাবে 90 হলো, বা আমরা কীভাবেই বা পেলাম 90 ডিগ্রিটা, আমাদের বিটা কোথায়? তাহলে আশা করি তোমরা পারবা। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার? যাক, সবাই কমেন্ট 90 লিখছো, বেস্ট। ঠিক আছে, এনাফ। তাহলে আশা করি এই ম্যাথে কারো প্রবলেম হওয়ার কথা না। তাহলে 4.7 আমাদের ক্লোজ। ওকে,
তাহলে এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই, আমরা আরও ম্যাথ করব। আজকে আমরা অনেকগুলো খালি ম্যাথ করবো, ম্যাক্সিমাম ম্যাথ করবো, কারণ আমাদের ম্যাথের উপর তো ফোকাস দিতে হবে। অর্থাৎ যতগুলো কনসেপ্ট শেষ হয়ে গেছে, মানে যা যতটুকু পড়াইলাম বাইট সেভার পর্যন্ত হচ্ছে পুরো একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে যতগুলো ম্যাথ করা যায় সেগুলো আগে করে ফেলবো। এরপরের কনসেপ্টগুলোর উপর বেস করে ম্যাথ খুবই কম, মেইন ম্যাথগুলো আমরা এখানে শেষ করে ফেলবো। এবার আসি, আমরা করব হচ্ছে তোমার বইয়ের 4.16, মানে তপন স্যারের বইয়ের 4.16। 4.16 এটা হচ্ছে বুয়েটের প্রশ্ন, বুয়েট 12-13 সালে আসছিল। এখানে বললো, তাহলে 4.16টা আমরা করে ফেলি। বলা হলো একটি 5 মেগা ইলেকট্রোভোল্ট প্রোটন, একটি 5 মেগা ইলেকট্রোভোল্ট প্রোটন খাড়া নিচের দিকে, খাড়া, এখান থেকে তুমি বুঝবে ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কেমন হয়, এটা বুয়েটে আসছিল। খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল, যেখানে একটি চুম্বক ক্ষেত্র, বি অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। এবার বলল বি এর মান 1.5 টেসলা। বলা হলো প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। এবং কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। একটা দেওয়া আছে প্রোটনের ভর, তাহলে প্রোটনের ভর m = দেওয়া আছে 1.7 × 10⁻27 কেজি। একটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো ডেটা দেওয়া থাকে সেটা যদি ভুল দেওয়া থাকে তোমাকে ভুল ধরতে হবে। যেমন এখানে তোমরা মুখস্থ করার সময় করছিলে হয়তো 1.67 × 10⁻27 কেজি, বাট তোমার এখানে যেহেতু 1.7 দেওয়া আছে এটা দূরে করতে হবে, তোমার মুখস্থটা দূরে করতে পারবা না। এবার আসো আরেকটা দেওয়া আছে, তার যে আধান কিউ এর মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে আমাদের বুয়েট 12-13 সালের প্রশ্ন, হচ্ছে এটা। আচ্ছা, এবার আসলে আমরা কীভাবে সলভ করব, আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। আমরা সলিউশনে যাই, যাব। তাহলে তোমরা বুঝবা যে আমরা এটা কীভাবে সলভ করব এবং এখানে আমাদের কাহিনীগুলো কী। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। দেখো আমাদের বিশেষ করে এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্রশ্নটা প্রপারলি বোঝা। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করি প্রশ্নটাই প্রপারলি বুঝি না, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে আমরা দেখি প্রশ্নটা কি বললো। একটি 5 মেগা ইলেকট্রোভোল্ট প্রোটন, তাহলে মেগা ইলেকট্রোভোল্টের প্রোটন, তাহলে আমাদের এখানে যেটা একটা শক্তির মান দেওয়া আছে, তাহলে আমার এখানে যে আমাদের শক্তিটা দেওয়া আছে, তাহলে প্রোটনের শক্তি যেটা, তাহলে আমরা বলতে পারি একটি এত মেগা ইলেকট্রোভোল্টের প্রোটন। তাহলে এটা মেগা ইলেকট্রোভোল্ট কিসের একক? শক্তির একক। তাহলে আমরা বলতে পারি প্রোটনের শক্তিটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে রাখি প্রোটনের শক্তি সেটা হচ্ছে 5 মেগা ইলেকট্রোভোল্ট। এখন প্রশ্ন হলো এটা কোন ধরনের শক্তি, এটা কি স্থিতিশক্তি নাকি গতিশক্তি নাকি কোন ধরনের শক্তি, সেটা ডিপেন্ড করবে তার অবস্থার উপর। সে যদি গতিশীল থাকে গতিশক্তি, স্থির থাকলে বিভব শক্তি। ফর এক্সাম্পল একটা বস্তু গতিশীল, তার মধ্যে বর্তমানে যে শক্তিটা আছে সেটা হচ্ছে তার গতিশক্তি। এই কলমটা আমি এখানে দাঁড় করে রাখলাম, সেই স্থির কিন্তু আমি বলতেছি তার মধ্যে শক্তি আছে। সেই স্থির থাকা অবস্থায় যদি তার মধ্যে কোনো শক্তি থাকে এর মানে হচ্ছে নিশ্চয়ই সেটা আমাদের স্পেসের জন্য, আর সেটা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমার এখানে বললো কি প্রোটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল। প্রোটনটা কেমন? গতিশীল। আর যখনই প্রোটনটা বললো গতিশীল তখন আমি 100% কনফার্ম প্রোটনের এই শক্তিটা হচ্ছে ভাইয়া কোন ধরনের শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। আর কোথাও যে কৃতকাজের কথা বলে আমরা জানি গতিশক্তি আর কৃতকাজ সেম কথা, হ্যাঁ সেটা করা যায়। আমাদের এখানে যদিও প্রয়োজন পড়বে না, মনে আসছে বলে দিলাম। তাহলে প্রোটনের শক্তিটা গতিশক্তি বুঝলাম। আর তোমার এই যে মেগা ইলেকট্রোভোল্ট এটাকে তোমরা তো পারবা, এটাকে ইন জেনারেল জুলে কনভার্ট করার পর যা আসে, যেখানে একটি চৌম্বক ক্ষেত্র কী বললো। তাহলে প্রথম কথা আসো,
একটি 5 মেগা ইলেকট্রোভোল্ট ফোটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল। তাহলে সে কোন দিকে গতিশীল? ও উপর দিক থেকে নিচে, তাহলে খাড়া নিচের দিকে, এই দিকে এভাবে গতিশীল। তাহলে কোনভাবে? এইভাবে গতিশীল, মানে উপরে নিচে না, একেবারে নিচের দিকে গতিশীল। তাহলে আসো, আমার যে প্রোটনটা, এই প্রোটনটা হচ্ছে ভাইয়া এই দিকে গতিশীল। সেই গতিশীল মানে তার একটা কি আছে ভাইয়া? বেগ আছে খাড়া নিচের দিকে। তাহলে এটা কোন দিক ভাই? খাড়া নিচের দিক। এটা কোন দিক? খাড়া নিচের দিক। এবার বলা হলো একটি চৌম্বক ক্ষেত্র ভি, একটি চৌম্বক ক্ষেত্র ভি আনুভূমিক বরাবর। আনুভূমিক মানে কি? আনুভূমিক, আনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা আমাদের দক্ষিণ থেকে উত্তর দিকে চুম্বক ক্ষেত্র বি। তো গেল দক্ষিণ থেকে উত্তর। এখন এবার আমি একটু বর্ধিত করি। দেখো ওটা যেহেতু খাড়া নিচের দিকে, সে দক্ষিণ থেকে উত্তর বলুক, পূর্ব থেকে পশ্চিম বলুক, অন্য যে কোনো অ্যাঙ্গেলে বলুক, এটা কিন্তু সবসময় কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, যে দিকে হোক না কেন, কারণ এটা আনুভূমিক। হ্যাঁ, তো তোমার এখানে উত্তর দক্ষিণে আসলে কোনো কাজ নাই, কারণ যে কোনো দিক দেখ না কেন এটা অলওয়েজ 90 ডিগ্রি কোণে আছে, এটা অবশ্যই অবভিয়াসলি 90 ডিগ্রি। তাহলে উত্তর দিকে বিদ্যমান। বি এর মান 1.5 টেসলা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখে রাখি ভি ইকুয়ালস টু 1.5 টেসলা। এবার বললো প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। কী নির্ণয় করতে হবে? প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করবা। তাহলে তোমরা যে প্রোটনের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করবা, সিম্পল একটা জিনিস খেয়াল করে দেখো। তাহলে প্রোটনের উপর ক্রিয়াশীল বল আমরা কীভাবে বের করবো? এখানে প্রোটনটা কিন্তু গতিশীল, আর আমরা জানি সেই যদি গতিশীল হয় তার উপরে একটা চৌম্বক বল কাজ করবেই। তাহলে গতিশীল আধানের উপর যে চৌম্বক বল, তার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু ভাইয়া কি? কিউ ভি ভি সাইন থিটা। এটা আমরা বের করব। এখন আসি ভাইয়া আমার কি কি জানা আছে। আমার এখানে ভাইয়া এখানে যে কিউটাও কিন্তু আমার কি জানা আছে, কিউটা আমার জানা আছে। এখানে তার যে ব্যাগ, সে বলছে খাড়া নিচের দিকে গতিশীল, কিন্তু কত ব্যাগে গতিশীল সেটা বলা নাই। এর মানে আমরা বলবো এই বি যেটা, এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। চৌম্বক ক্ষেত্র বি এটা জানা আছে। থিটা দেখেই তোমরা গেস করো, এটা যদি নিচের দিকে হয় বি, চৌম্বকের যদি এদিকে হয় বি এবং বি এর মধ্যে দিকে 90, এর মানে থিটাও আমার জানা আছে। আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা কথাই বলতে পারি ভাই, সব কিছু জানা আছে, জানা নাই আমার ব্যাগ। এই ব্যাগটা আমি বের করতে পারলে ম্যাথটাকে আমি করে ফেলবো সর্বশেষ। এখন আমার ওই যে ব্যাগ, ওই ব্যাগটাকে আমরা বের করতে চাই। এখন আসো, এই ব্যাগটাকে যে আমরা বের করতে চাই, এই ব্যাগটা আমি কোত্থেকে পাই? আমি বলবো ভাই আমার এখানে আরেকটা ডেটা আমরা পাই, সেই ডেটাতে দেওয়া আছে প্রোটনের শক্তি এত। ওই প্রোটনের যে শক্তিটা আমরা পাই সেখান থেকে আমি ব্যাগের মান বের করতে চাই, তাইলে দেখবো আমাদের ব্যাগের মানটা বের হয়ে যায়। এখন আসো, এই শক্তিটা কোন ধরনের শক্তি? গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি, আমরা গতিশক্তির ফর্মুলা বলতে পারি ভাই, গতিশক্তি ইকে ইকুয়ালস টু কত ভাইয়া? হাফ mv স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু কত ভাইয়া? 2ek ডিভাইডেড বাই m, রুট ওভার থাকবে একটা। এবার দেখো ভাইয়া গতিশক্তির মান দেওয়া আছে কিনা। দেখো গতিশক্তির মান দেওয়া আছে, বড় আমার দেওয়া আছে, এখান থেকে ব্যাগ পাবো। এখানে কিউ জানা আছে, বি জানা আছে, থিটা জানা আছে। জানা ছিল না বি, এই বিটা বের করে ফেললাম। এবার ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। এটা করলে 10 মার্কস পাইতা, 10 মার্কস, 10 মার্কস, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন 10 মার্কস। আর ইন্টারমিডিয়েটে এই ম্যাথ আসলে পাবা সর্বোচ্চ 4, কারণ ইন্টারমিডিয়েটে তো 4-এর উপরে কোনো ম্যাথ নাই। এই আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, ওই আগের ম্যাথ যখন করাচ্ছিলাম না, এই তার এদিকে ক্রস, এদিকে ডট। হ্যাঁ, ডট ডট মানে হচ্ছে তল বরাবর বাইরের দিকে। আমি মনে হয় ভুলে ভিতরে বলে ফেলছি। হ্যাঁ, তল বরাবর বাইরের দিকে, আর তার ব্যাগটা হচ্ছে আমার এদিকে ভি। হ্যাঁ, তার ব্যাগটা হচ্ছে এইদিকে, আর ডট মানে হচ্ছে তল বরাবর বাইরে। কোনটা 90? তো কোনটা 90? ওই আমি ভুলে ভিতরে বলে ফেলছি, সেটা ভিতরে না বাইরে। হ্যাঁ, ওকে ওকে। তাহলে আশা করি এটা বুঝছো কি না। এটা বুয়েট 12-13 সালে এই ম্যাথটা আসছিল। এই ম্যাথটা আমরা বুঝছি কিনা। ইন্টারমিডিয়েটের সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সৃজনশীলের জন্য দেখবা সৃজনশীলে এই টাইপের ম্যাথগুলো বেশি আসে। এটা পুরোটা উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপক দিয়ে এবার কাহিনী করে ফেলবে। তো সৃজনশীলে আসলে একটা সুবিধা আছে। কী সুবিধা? সৃজনশীলে 3 নাম্বারে বলবে ব্যাগ বের করো, এই ব্যাগটা তোমরা বের করবে এই সিস্টেমে। সৃজনশীলের 4 নাম্বারে বলবে বলটা নির্ণয় করো। তখন 3 নাম্বারে যে ব্যাগ পাইছো সেটা দিয়ে 4 নাম্বারে করো। এর মানে 4 3 7 মার্কস। দেখ পুরো একটা সৃজনশীল পাই গেছো।
আচ্ছা বলো এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা সবাই একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও। তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও। এরপর আমরা করব 4.19 তপন স্যারের বইয়ের। এই এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও, এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু ক্লিয়ার কিনা কমেন্ট একটু জানাও। সবাই একটু কনফার্ম করিও এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের সবার। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বললাম, তাহলে আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। শক্তি দেওয়া আছে, সেই শক্তি থেকে আমি ব্যাগটা বের করলাম, ব্যাগ থেকে আমরা অ্যাপটা বের করলাম, আর থিটাটা আমাদের এখানে ডিরেক্টলি ওরা বলেই দিছে, ওরা যে ডেটাগুলো দিছে সেখান থেকে বের হয়ে গেল। তাহলে আমরা এতটুকু বুঝছি কি না? ওকে, তাহলে এবার আমরা সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, এখন আসো এবার আমরা 4.18 একটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে তোমার সাস্টে আসছিল 2004-05 সালে, সাস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ধরনের ম্যাথ আমাদের করতে হবে, আমাদের লাগবে। ওই এটার পাশাপাশি একই ধরনের আরও একটা ম্যাথ বইতে আছে, সেটাও করবা। তো যেহেতু দুইটা সেম টাইপসের ম্যাথ, আমি সাস্টে যেটা আছে সেটাই করাই দিই। 4.18 আমি প্রশ্নটা একটু তুলি। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে 5.3 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড বেগে আবর্তন করছে। এবার প্রোটনের অবস্থানে এটি কত মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা হচ্ছে সাস্টে আসছিল, সাস্ট 4-5 সেশনে আসছিল। তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করি। এখন সবাই একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নটা আমাকে বুঝতে হবে খুব ভালোভাবে। দেখো, আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রশ্ন বুঝবা। আমি বলি ফিজিক্স এমন একটা জিনিস যেখানে তোমার একটা ম্যাথ করতে যে টাইম লাগে তার অর্ধেক টাইম লাগে প্রশ্ন বুঝতে, আর বাকি অর্ধেক টাইম লাগে ম্যাথটা করতে। কারণ তুমি প্রশ্নটা বুঝে শুনে যখন কনসেপ্টটা ঢুকে ফেলতে পারবে, এরপর অটোমেটিক বাকি অ্যান্সার মিলে যাবে। লজিকের বাইরে কোনো কিছু নাই। এবার আসো, তোমাকে কি প্রশ্ন করলো দেখো। বলা হলো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে
তাহলে যেহেতু হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন এমন একটা পরমাণু যেখানে আমার কি আছে, কেন্দ্রে আমার প্রোটন আছে, চারদিকে ইলেকট্রন আছে, আর আমাদের হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটনই আছে, একটা ইলেকট্রনই আছে। ওকে, তাহলে আমাদের হাইড্রোজেন পরমাণুতে আমরা জানি কেন্দ্রে নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে আর চারদিকে একটা ইলেকট্রন থাকে, সেটা তোমরা সবাই জানো। বলা হলো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন প্রোটন করবে। তো আমার এই প্রশ্ন অনুযায়ী যেটা বললো, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটি প্রোটনকে কেন্দ্র করে, একটা ইলেকট্রন। তাহলে আমরা জানি ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে ঘুরে। তাহলে আমাদের এখানে কেন্দ্রে আছে আমাদের প্রোটন, এই প্রোটনকে কেন্দ্র করে একটা ইলেকট্রন চারদিকে বৃত্তাকার পথে, ওরা বলে দিয়েছে পথটা বৃত্তাকার। আমরা এমনি জানি আমাদের যে চারদিকে যে কক্ষপথগুলো সাধারণত বৃত্তাকার হয়, তবে অন্যান্য ক্ষেত্রে উপবৃত্তাকার হইতে পারে, বিভিন্ন শেপের হইতে পারে, যেটা তোমরা কেমিস্ট্রিতে অরবিটালে পড়ছো। তা আমার কথা হচ্ছে এখানে যে জিনিসটা এখানে হচ্ছে, ওরা বলে দিয়েছে কেন্দ্র করে 5.3 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি কক্ষপথে এত বেগে আবর্তন করে। তাহলে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, বুঝতে পারতেছো, এত ব্যাসার্ধের অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে যে চলে তার নাম হচ্ছে বৃত্ত। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বৃত্ত, কারণ উপবৃত্ত কিন্তু নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে চলে না, তাহলে এটা বৃত্ত হবে। তাহলে ওই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আমার দেওয়া আছে। তাহলে আমরা বললি এই যে এই বৃত্তের ব্যাসার্ধ আর, সেই আর এর মান দেওয়া আছে কত, 5.3 × 10⁻11 মিটার। বলা হলো একটি ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে এত বেগে আবর্তন করে। তাহলে এত বেগে, তাহলে তার যে বেগটা v = কত, 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড, এত বেগে আবর্তন করে। তাহলে আমরা ধরে নিলাম ইলেকট্রনটা এভাবে আবর্তন করে। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই এটাই আমার সে কাঙ্ক্ষিত ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা যে কোনো মুহূর্তে বেগ তো বুঝতে পারতো, তোমরা জানো বৃত্তাকার কক্ষপথে কোনো একটা বস্তু ঘুরলে তার প্রত্যেকটা বিন্দুতে দিকটা হয় কোন দিকে, স্পর্শক বরাবর, তার ডিরেকশনটা কোন দিকে হয়, স্পর্শক বরাবর হয়। তাহলে আমরা এটা ধরে নিলাম তার ব্যাসার্ধ আর এদিকে তার ভেগটা। ওকে, এখন বললো প্রোটনের অবস্থানে, এটা কিন্তু আমার ইলেকট্রন, এটা আমার প্রোটন। তাহলে প্রোটনের অবস্থান কোথায়, কেন্দ্রে। তাহলে প্রোটনের অবস্থানে এটি কত মানের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এর মানে প্রোটনের অবস্থান কোথায়, কেন্দ্রে। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B = হোয়াট, সেটাই আমাকে প্রশ্ন করলো। তাহলে প্রশ্নটা বুঝছি কিনা দেখি, প্রশ্নটা যদি বুঝি বাকি জিনিসটা আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমি আবারও তোমাদেরকে বলতেছি, ভাইয়া তোমাদের কি প্রশ্ন করলো দেখো। প্রশ্নটা করলো হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটনকে কেন্দ্র করে একটি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। ওই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে এবং ইলেকট্রনটা আমরা জানি প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক বরাবর তার ব্যাগটা থাকে। ওই ব্যাগের মানটা দেওয়া আছে 2.18 × 10⁶ মিটার/সেকেন্ড। তাহলে আমরা এতটুকু বুঝলাম। এতটুকু যদি বুঝি, দেন এবার আমাকে বললো প্রোটনের অবস্থানে, এক কথায় আমরা আমাদের ভাষায় বলবো এই বৃত্তাকার পথের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র B এর মান কত। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ইলেকট্রনটা যে চারদিকে গতিশীল, তার জন্য আমার কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ওকে ভাইয়া, ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই চুম্বক ক্ষেত্র B এর মান কত হবে। এখন আসো, সেটা আমরা চুম্বক ক্ষেত্র B এর মান আমরা কীভাবে বের করতে পারবো, বা একবারে সিম্পল একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি, কোনো একটা তার যদি আমার এরকম থাকতো, খেয়াল করো, কোনো একটা তার যদি এরকম বৃত্তাকারে থাকতো, তারের মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ হতো, আর তড়িৎ প্রবাহ মানে কার প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। তাহলে যেহেতু যদিও আমাদের তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে ইলেকট্রনের বিপরীত দিকে, আমরা আগে ধনাত্মক ধরে নিতাম। তো এখন হচ্ছে আমার সেগুলো আমরা চলতড়িতে বলছি সার্কিট সলভিংয়ে। এখন আসো, এই যে আমার এখানে যে জিনিসটা, ইলেকট্রনটা যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে বৃত্তাকার কক্ষপথে ঘুরে মানে কি, ইলেকট্রন একটা মোশনে যায় না, আর গতিশীল ইলেকট্রন সবসময় কী সৃষ্টি করে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। এর মানে আমরা চিন্তা করতে পারি এখানে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহ কে সৃষ্টি করলো, এই তড়িৎ প্রবাহ ইলেকট্রনটা যে মুভমেন্ট করতেছে গতিশীল, আমরা জানি গতিশীল আদানের প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এবং সেই কাজটাই করলো। এবার আসো, আমার এখন কাজ কি, আমার হচ্ছে এখানে যদি তড়িৎ প্রবাহ I ধরে নিই,